কি আমার বলছে আমার সম্বন্ধে ফোন দেয়া যে একটা হুইল চেয়ার দেবো, তুমি বাড়তে পারো। পরে সালাউদ্দিন স্যার কইতাছে আপনি তো যে রোগী আপনি হুইল চেয়ার দিয়ে কি করেন, আমরা যদি 5 টাকা গাড়ি দিতে পারতাম। বিয়ের বাড়ি ঘর আমার বর্দের নাই, বৃষ্টি নামার আগে পরে পানি পরে 6 মাথায় উপরে জোড়াতে পাবো। এখনো 25 টাকার ওষুধ পানি খেয়ে যান না। 23 সালে আমার কাছে কিছু টাকা আছে, আমি আপনার কাছে দিলাম, যেটা দেখেন। তো এই অবস্থায় চলি। বন্ধুরা, আমি সে বাজারে চলে আসছি, কাঙ্ক্ষিত সে বাজারে যাওয়ার একটা ভিডিও করবো মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের সহযোগিতা কামনা করছিলাম। এই যে এটা হচ্ছে সেই দোকান, এই দোকানে আমি এখন ঢুকবো আর ওই চাচার সাথে কথা বলবো। এই যে চাচা আসে আমার সাথে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। চাচার সাথে আমি কিছু কথা বলবো, আজকে বিস্তারিত আলোচনা করবো, আপনারা সাথে থাকেন। চাচা হবে তো শারীরিক কি সমস্যা সেটা আপনার সাথে তুলে ধরবো এখন। তো চাচা আপনার ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জিয়ালে রায় এগুলোই। এখন কথা হলো গিয়া, আপনি যেটা শুনলাম যে আপনার নাকি মাজা থেকে একটা পাও নাই। জি, এটা হওয়ার কারণ কি? প্রথম কিভাবে শুরু হলো যদি বিস্তারিত আমাদের বলতেন। শুরু হয়েছে বাবা, আমি ওই যে বড় দোকানদার সাইদুল বাসায় দাওয়াত খেতে গেছিলাম, পরে গাড়িটা উল্টিয়ে দিয়েছিল, পরে মাথায় এই জায়গা কেটে গেছিল, আর আমার বাম্পার গিরু এই জায়গা কেটে গেছিল, এই জায়গা খেয়েছিল কেঁচা। এটা পরে মনে প্রাথমিক আমার বাইশটা ডাক্তার, ওর কাছে কিছু ওষুধ পানি খাইলাম, খেয়ে ভালো হয়ে গেলাম গা। তে এই কেঁচাটা যে লাগছিল এটা 3 থেকে 4 থেকে 6 মাস পরে এটা দেখা গেছে একটা কাস্টমার আছে বিদায় করতে। পরে ওই কেঁচাটা হইলো আমার জম। এই কেঁচাটা হয়ে এই জায়গায় একবারে 4 থেকে 6 মাস পরে অনেক খোলা ধরলো। ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, উত্তরা, ধানমন্ডি, মাওনা চৌরাস্তা, পরে ওই যে একটা দিলাম কোনটা 10 টাকা, উত্তরা, ধানমন্ডি, মাওনা চৌরাস্তা, জয়দেবপুর অনেক পরীক্ষা নিরীক্ষা করলাম। তাতে মোটামুটি প্রায় আমি 2 লক্ষ টাকার পরীক্ষা করলাম। রেজাল্ট আসে ভালো, মানে আমার এই জায়গায় কি হয়েছে না হয়েছে ধরতে পারে না। আচ্ছা, পরে আমার এক লোক যুক্তি দিল যে তুমি কিছু হোমিও ওষুধ খাও, হোমিও ওষুধ খাইলে হয়তো আল্লাহ রহম করতে পারে। 2 বছর হোমিও ওষুধ খেলে, আমি 2 বছর হোমিও ওষুধ খাওয়াতে আমার পা মনে করো যে একবারে ফেটে যাওয়ার ইচ্ছা, এত ফুলা গেল গা। আচ্ছা আচ্ছা, তখন আমি ভয় পেয়ে গেলাম গা। কত মানুষের সঙ্গে যোগাযোগ করি যে ভালো একটা ডাক্তার দেখামো, কি ফেলে কি করা যায়। ও না একটু পরে দিল, অনেক মানুষের সাথে যোগাযোগ করলাম। আসলে আমার এই আমি একটু কথা বলে নি মাঝখানে। তো কাকার একটা পাও নাই, কিন্তু আমরা জানি, এলাকাবাসী সবাই জানি। ওনাকে একটা রিক্সা দেওয়ার মানে কথা ছিল, মানে গাড়ি চলাফেরার জন্য কে জানি বলছিল, কিন্তু এখন পর্যন্ত তার গাড়িটা কেউ দেয়নি। আমরা আশা করি যে আমাদের এই ভিডিওটি ছিল যদি কেউ একজন মানবিক দৃষ্টিতে হলেও ওনার পাশে দাঁড়াইতে পারি, সেটাই একটা মানে আমাদের যে একটা সফলতা হবে, ওনার জন্য একটা দিক নির্দেশনা। আর ওনা এই অবস্থা নিয়েও কিন্তু এই যে একটা ব্যবসা, মুদি ব্যবসা দেখতেছেন আপনারা, অবশ্যই ভিডিওটা ঘুরে দেখছেন, আমি এই ভিডিওটা আবার ঘুরে, এই যে দেখেন মুদি ব্যবসা, এই বাজারে মুদি ব্যবসা করে যেতেছে, কিন্তু যে কারোর কাছে কিন্তু হাত পাতে নেই, যে কারোর কাছে হাত পাচ্ছে এরকম আমরা রাস্তাঘাটে দেখি কিন্তু অনেক মানুষ হাত পাতে যে আমার সমস্যা, চলতে পারি না, গাড়ি দিয়ে ঘুরে ভিক্ষা করে হ্যান্ড করে। কিন্তু আমার এই কাকারা কিন্তু আমি দেখে দিই, আমি অনেকদিন থেকে দেখতেছি অবস্থা। কিন্তু ইদানিং বাড়িতে আসার পরে যেটা দেখলাম যে ওনার পাওটা নাকি খুলে ফেলেছে এখান থেকে, তখন থেকে খুব কষ্ট লাগলো। তো কাকার সাথে শেয়ার করার পরে কাকা বলছে যে ভিডিওটা করতে, তো দেখি এই জন্য ভিডিওটা করতে আসলাম। আপনাদের সাহায্য চাই, আপনারা অবশ্যই পাশে থাকবেন। তো কাকা বলেন তারপরে কি হলো, আপনার পাওটা কাটলো কখন? পরে মনে করো উত্তর আমার 2 বন্ধু বললো কি ঢাকা কলেজ মেডিকেল যান, ওখানে গেলে হয়তো ভালো চিকিৎসা হতে পারে। পরে ওদের যোগাযোগ করে ওদের সাথে গেলাম ঢাকা কলেজ মেডিকেল। ওখানেও আবার এই যে আমাদের এখানে বেলু নানার ছেলে বিয়া করছে ঢাকা নিউ মার্কেট। পরে হের ছেলে মোশারফের সুমন্দির বউ হয়েছে, বাইরে হয়েছে রামপুরা, বিয়া হয়েছে ঢাকা নিউ মার্কেট। পরে ওখানে আবার এই যে এই জালাল নানার ছেলে থাকতো ওই দোকানে। পরে অন্য কথা বলছি, ওই বলছে যে আমি ঢাকা কলেজ মেডিকেল আপনি আসেন, আমি আপনার পরীক্ষা নিরীক্ষা করার জন্য যত প্রকার সহযোগিতা আমি করে দিব। আচ্ছা, এটা 17 সালের কথা। আচ্ছা আচ্ছা, পরে ওখানে একদিন গেছি সিরিয়ালের জন্য, শুধু যে সিরিয়াল দিলাম ওখানে মনে করেন যে আমি বাসা থেকে বের হয়েছি 5টা বাজে, উত্তরা কাজ করা থেকে। তারপরও যাইতে
বিজয় সৈনী অনেক জ্যাম পড়ছিল, জ্যাম লেট হওয়ার কারণে তারপরে 7টা বাজে গিয়েও দেখা গেছে 20-30 জনের পিছিয়ে পড়ছি সিরিয়ালের জন্য শুধু। আচ্ছা পরে সিরিয়াল থেকে সিরিয়াল দিলাম, আপনি আগামীকাল আসবেন, কিন্তু এই 8টার মধ্যে আপনি উপস্থিত থাকতে হবে। আচ্ছা আচ্ছা ওই দিন আরো সকালে বের হইলাম, আচ্ছা বের হইয়া পরে ওখানে গেলাম, পরীক্ষা করলো আমার এখান দিয়ে সিঁড়ি দেয় এই যে এই রাত্রে নিজ জায়গার থেকে আচ্ছা সিঁড়ি দিয়ে মাংস কেটে নিল, আচ্ছা আর একটা আলট্রাসাউন্ড করলো, একটা এক্সরে করলো, এই 3টা পরীক্ষা করলাম। রিপোর্ট গুলি কয় 2টা রিপোর্ট কালকেই ভাইবেন, আর একটা রিপোর্ট আমরা 7 দিন পরে নিয়ে রাখবো। আচ্ছা পরে ওই 2 রিপোর্ট নিয়ে আসলাম। ওই 7 দিন পরে যে রিপোর্টটা, ওই দিন গেছে রিপোর্ট নিয়ে, ওই দিন কাদের মোল্লার ফাঁসি। আচ্ছা ওই বিনপিনটা হ্যাঁ, কাদের মোল্লার ওই দিন ফাঁসি। শাহবাগের অনেক বাংলা মোটর শাহবাগের মাঝখান থেকে গাড়ি বন্ধ, পরে ওখান থেকে আমি হেঁটে হেঁটে গেলাম, যে রিপোর্ট আনলাম। সেই রিপোর্টে ধরা পড়ছে, ডাক্তার দেখামো। পরে ওই যে এই মুশারফের যে সুমনির বউ, হ্যাঁ ফোন করে দিল, এই যে আমাকে সাহা, যে দালাল নানার ছেলে সাহা, পরে নগে দিয়ে দিল। পরে ও যোগাযোগ করে ডাক্তারে, তখন সিরিয়াল লাগলো না। তারপরে 2-3 ঘন্টা অপেক্ষা করে পরে আমার দেখলো, দেখা পরীক্ষা রিপোর্ট দেখে কয়, আঙ্কেল আপনি এটা অপারেশন করতে হবে। কেমন অপারেশন, আমার কি ধরা পড়ছে? ও আপনার এখানে চর্বি আর মাংস বাড়ছে, অপারেশন করে লাগবো। এখন আমি ভয় পেয়ে গেলাম, উত্তরাইয়া আমার বন্ধুর বাসায় রইলাম কাজ করা। পরে বন্ধুর বাসায় থাকার পরে বন্ধুর ছোট ভাইরে নিয়ে বন্ধুর ভাই ছেলে যোগাযোগ করলাম। পরে আবার উত্তরা পরের দিন 2 জায়গায় 2টা ডাক্তার দেখাইলাম, ওই একই কথা। ও আপনি এটা কেটে না ফেলাইলে আপনি পঙ্গু হয়ে যাবেন গা। আচ্ছা কাটতে কি লাগবো? তখন 1/2 কেজি পরিমাণ আমার ওই খোলাটা বাড়ছে, এই নিচের সাইডটা 35,000 টাকা লাগবো ব্যাট ভাড়া, আর এমনি যা যা নাকি ওটিতে ওষুধ পানি আলাদা এক্সট্রা, শুধু কাটার জন্য আপনার অপারেশনের জন্য 30,000 টাকা লাগবে। আসলে টাকা তো তখন মূলত কথা না, তখন আমি বাজারে বড় ব্যবসায়ী, বড় দোকান, সবাই আপনারা জানেন, সেনাহরাবাসী জানে। কাটতে ভয় পেলাম। ওখান থেকে আইসা হোমিও ওষুধ খেলাম 2 বছর, প্রতি সপ্তাহে 700-800 টাকার ওষুধ খেলাম, কোনো কাজ হলো না। 2 বছর ওষুধ খাওয়ার পরে আমার এই জায়গা একেবারে এত ফুললো। পরে নতুন করে আবার এই যে আমাকে ইয়ারুদ্দি ভাই হ্যান্ডকে যোগাযোগ করলাম, ভাই আমার পাউডার তো দেন, কেমন হয়ে গেল গা, আমি এক চেয়ারে বসি আর এক চেয়ারে ফেলে টেকে খাই, আমি তো নিচে বসতে পারি না, অনেক যন্ত্রণাতে কি করি। পরে হ্যাঁ মেয়ের বাড়ি হচ্ছে পাতার ভাড়া, হ্যাঁ মেয়ের বিয়া দিচ্ছে ওই জায়গায়। পরে মেয়ের জামান্নকে যোগাযোগ করলাম, ওই বাসটি আসলো, আইসা হুমায়ুন কবির স্যারের কাছে নিয়ে গেল। পরে ওখানে গেলে পরে হুমায়ুন কবির স্যার আমার পরীক্ষা দিল, 10-12-14টা পরীক্ষা দিল। পরীক্ষা নিয়ে করলাম, করার পরে 10,000 না 11,000 বিল হলো। কয় আপনি অতি তাড়াতাড়ি চোরখাই মেডিকেল ভর্তি হয়ে যান। আচ্ছা পরে হ্যার কথা মতো পয়সা পাতির তো একটা বিষয় আছে, এদিকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ওষুধ পানি খেয়ে পরীক্ষা নিরীক্ষা করে আমি সর্বহারা হয়ে গেছে, দোকানের মাল চাই হয়ে গেছে গা। পরে জমি বিক্রি করলাম, 2 লাখ টাকার মূল্যের জমি, অনবদার আমার বিপদ, মানে পাও কোনো ফেলে এত ফলাই ফলতেছে, মানে অতিরিক্ত ফেলে গেছে গা। পরে 1,20,000 টাকার জমি বিক্রি করলাম, বিক্রি করে এইদিকে ঋণ হয়ে গেছে গা, ঋণ হয়ে গেছে 7-5 লাখের মতো ঋণই হয়ে গেছে গা। যে আমি চাকরি করি প্লাস দোকান করি, দোকানে লোক আছে, কর্মচারীদের দোকানও চালাই, আমি নিজেও বসি, আমার ছেলেটাও বসে। পরে হারারি করে গেলাম চোরখাই মেডিকেল গেলেও ওখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, শেষমেশ একটা সিটি স্ক্যান লিখছে, এটা কোন না গো ময়মনসিংহ পপুলার থেকে। তো ওখানেও 2 দিন করে তালিবেলি করে পরীক্ষাটা করলাম। পরের দিন রিপোর্ট দিল, ওই রিপোর্ট মোতাবেক আমার অপারেশন করলো হুমায়ুন স্যার। আমি ওরা বলছি, স্যার আমি ডোয়ারাই অপারেশন, নামলে আমার সাথে থাকবেন। গোপুর স্যার ময়মনসিংহের প্রধান, খুব ভালো স্যার, হুমায়ুন স্যারের ওস্তাদ, হুমায়ুন স্যারের বউ তুমি কে ডাকে, এই হুমায়ুন এটা নেওয়া, এটা দেও, ওরাও স্যার করে। পরে গোপুর স্যার আমার অনেক স্নেহ করছে। গোপুর স্যার লাগে হ্যাঁ, এটা একটু খালি রুটে যাই আর বাসায় যাই, এছাড়া তোমার হাঁটা চলা নাই, এছাড়া তোমার হাঁটার কোনো কৌশল নাই আমার। তো ওই যে ওরাতের পরে ওখান থেকে 3 কেজি পরিমাণ একটা টিমার বের করলো। টিমার বের করার পরে ওটা বায়োপসি করছিল, বায়োপসি 1 মাস পরে দিছে। সাধারণত যে টুটি এই কথাটা তারা বলে নাই, আমি হুমায়ুন স্যারের রিপোর্ট দেখাইছি। পরে ওই ফেলে ওষুধ পানি খাইলাম, খাওয়ার পরে এটা হলো 17 সাল প্রথম অপারেশন হইলাম। পরে আবার এটা 21 সালে দেখা দিছে, আল্লাহ হ্যাঁ, এটা 21 সালে দেখা দিছে। আবার হুমায়ুন স্যারের কাছে গেলাম, হুমায়ুন স্যার বললো
আপনি তাড়াতাড়ি আবার চুরখাই মেডিকেল গোবর স্যারের সঙ্গে যোগাযোগ করেন, ওখানে ভর্তি হয়ে যান গা। আমি বললাম স্যার বললেই তো আর ভর্তি হওয়া যায় না, আমার টাকা পয়সা তো বাসের কিছু বিষয় আছে। থেকে একটা গরু আছিল, গরু বিক্রি করে, বাসের একটা গরু আছিল, গরু বিক্রি করে পরে আবার গেছি। যাওয়ার পর আবার অনেক পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট সব জড়ো করছি। পরে লাস্টে গোবর স্যারের সব দেখা কইতাছে, বাবা তুমি এই জায়গায় আসছো, তোমার চিকিৎসায় মেডিকেল হবে না। আমি কই স্যার আমার অপরাধ। কয় অপরাধ না, কয় আমি তখন আমার চোখের আলো ভালো ছিল, আমি চোখে দেখতাম, লগে বিষয় থেকে আমি তোমার অপারেশনটা করে দিছি, কিন্তু ফের এটা দেখা দিছে এটা একটা এক ধরনের ক্যান্সারের লক্ষণ। একটা অপারেশন করলে যদি রিফেলায় আবার দেখা দেয় ওটা আবার ক্যান্সারের লক্ষণ। তুমি তাড়াতাড়ি করে বঙ্গবন্ধু পিজিতে, তা নাহলে ক্যান্সার মেডিকেল যাও, তা নাহলে তোমার ভালো হবো না। কারণ ওখানে গেলে টাকা নাকি বেশি। বাড়িতে আসলাম, আইসারা ভাইগুলোকে পয়সা যুক্তি পরামর্শ করলাম, আরো এলাকাবাসীর নাকি যুক্তি পরামর্শ করলাম, হুমায়ুন স্যারের জানাইলাম। হুমায়ুন স্যার বললো, স্যারে যেহেতু বলছে এটা কিছুই করার নাই, আপনি স্যারের কথা মানে তাড়াতাড়ি করে যান। পরে এলাকাবাসীর রাজ্জাক মামার একগু জানাইলাম যে আমার যেমনি এমনি আবার যে ফেরে চিকিৎসাটা রোগটা দেখা দিল নাকি এক ধরনের ক্যান্সার, কি করতে পারি। পরে রাজ্জাক মামা আমারে ঢাকা নিয়ে গেল। ওখানে দেখানোর পরে হ্যাঁ ও বললো কয়টা কাটতেই হবে, আর এটা আবার যখন দেখা দিচ্ছে এটা এক ধরনের ক্যান্সারই। পরে মামারে নিয়ে মেডিকেল তাৎক্ষণিক গেলাম। টাকা কাটার জন্য টাকা নাকি 1,20,000, এখন টাকা শর্ট করে। পরে আমার বড় ভাইয়ের কাছে রাজাক মামা কইলো, হ্যাঁ নিজেরাও দিছিল, রাজাক মামা আমারে ওই ডাক্তার দেন 1,000 টাকা দিছে, হ্যাঁ ছাড়া 10,000 টাকা দিছে। এমনি সেমনি আবার দোকানে থেকে কিছু কিছু টাকা তুলে দিল, সেই টাকা তুলে আমার মিলিয়ে দিলেও তাও টাকা ফের আসে না। 10,000 টাকা কম পড়ে। 10,000 টাকার জন্য আমার বড় ভাইয়ের কাছে ফোন করলো যে মাস্টার তুমি 10,000 টাকা 20,000 টাকা শর্ট করলো, 20,000 টাকা দাও, 20,000 টাকা দিলে অপারেশনটা করি। মাস্টার বললো কয় আসলে তো আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, কখন দেয়া গেছে আমার টাকা দিতে গেলে কয়েকদিন সময় নেবো, আমার হাতে টাকা নেই। পরে মামা কথা আচ্ছা ঠিক আছে আমি ওটা দেখবো। পরে 11টা বাজে ঢাকা নিউ মার্কেট কি জানি একটা মেডিকেল হোটেলের মধ্যে গেলাম, মাত্র সিট হয়েছে 3টা। এখন সব কিছু করে হালাইছে, সব দাম দর বানাইছে। ওখানে যে মামা কইতাছে কয় 8তলা না কয়তলার উপরে জানি, কাজের মামা কইতাছে কয় ভাই না আমার এই মেডিকেল পছন্দ হয় না, কারণ এই এত চাই নামা এটা আমার কাছে ভালো লাগে না। এইদিকে ডাক্তারের যে অনুসারী যারা আছে ওরা বলতেছে আজকেই আপনার অপারেশন, আপনি এই প্রিপারেশনে থাকেন, টাকা পয়সা জোগাড় করেন, সারে যে 2-1 মধ্যে বাইরে যাবো গা। পরে রাজাক মামা কইতাছে কয় এই ফেলে এমনি আমার পছন্দ না। ওখান থেকে ঘুরে আসছে আবার রইলাম এই যে সালাম আমার উকিল হয়েছে, আমার চাচা অরিজিনালি আমার চাচা ও আমার উকিল হয়েছে, পর ওর বাসায় রইলাম। থাইকা কইলাম মেজি আমার যেমনি সমস্যা, জি জি জি। পরে ওরে জানাইলাম, ওর বাসায় রইলাম যে আমার যেমনি কথা ওই মেডিকেলের রাজ্জাক মামা নিয়ে গেছিল, কিন্তু ওই মেডিকেল তার পছন্দ হয় না, টাকা অনেক বেশি, কারণ আপনি যদি সহযোগিতা করে একটু বঙ্গবন্ধু পিজিতে ভর্তি করে দিতেন। আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি তোমার যথেষ্ট চেষ্টা করুন। এই সালাম মিয়া যে 30,000 টাকা দেওয়ার কথা বলছিল, পরে দিয়েছিল, বেশ অনেকটি টাকাই দিয়েছিল, 20-25,000 টাকার মতো দিয়েছিল। পরের দিনকে মন্ডলী এটা একটা জীবনের গল্প বলতে পারেন, একটা জীবন কিভাবে চলে, একটা সংসার কিভাবে চলে সেটার গল্প আমরা শুনতেছি। অবশ্যই ধৈর্য সহকারে গল্পটা শুনবেন। কেউ না কেউ এই বিপদে পড়তে পারেন, এমনকি আপনার আশেপাশে পরিবারের কেউ হয়তো বা প্রতিবেশী কেউ হয়তো পরিবারের কেউ পড়তে পারে। শুনুন, ভালো লাগবে। আর কতটা করুন মর্মান্তিক কাহিনী আপনারা শুনুন। পরে সালাম মিয়াজি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে হ্যার যে ট্রেডিং দিছিল নাকি অনেকের যে অবসরপ্রাপ্ত বড় স্যার, হ্যাঁ দেখে মিয়াজি সিলট দিল, দেওয়ার পরে কয় কে রে তুই? পরে সালাম মিয়াজি পরিচয় দিল, স্যার আমি আব্দুল সালাম, ভাই আব্দুল সালাম, অমুক জায়গায় আমার ট্রেডিং নিয়েছিলেন। পরে অনেক চেষ্টা করে সরকারি লোক ওই হিসাবেই ওই একদিনই আমার ভর্তি করলো, সব কিছু ওকে করছে। ভিতরে ঢোকান হয়েছি, নার্সে বলতেছে আঙ্কেল দাঁড়ান, কি হয়েছে, কি সমস্যা? আপনার দেন 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 থাকলে দেন। করোনার তখন খুব প্রভাব। আচ্ছা, করোনার খুব প্রভাব। পরে কইলো কি যে আপনি করোনার পরীক্ষা করছেন? আমি কই না, করোনার রিপোর্ট দেন। আমি কই করোনার রিপোর্ট দিব, আমি তো পরীক্ষাই করছি না, তাহলে রিপোর্ট কোন থেকে দিব? আপনার হবে না। ব্যাট বুট সবকিছু নিয়ে গেল ভিতরে।
নিয়ে যাওয়ার পরে আমার ঢুকতে দিল না। আচ্ছা ওই দিনই আবার ওই সালাম মিয়াজি কি দিব সালাম মিয়াজি চেষ্টা করলো হারাই করে এক লোক দিয়ে করোনা 8 দিন পরীক্ষা করাইলো। আচ্ছা ওই রিপোর্ট পরের দিন দেওয়ার কথা। পরে আবার ওই ডাক্তার স্যার বলছে করোনার রিপোর্ট হইলে আপনার মোবাইলে মেসেজ দেবো, মেসেজ দেবো, মেসেজ গেলে আপনি তাৎক্ষণিক আইসা করবেন। অনেক কিন্তু ডেলি দিন 250 টাকা না 60 টাকা করে সিট ভাড়া, 10 দিনের ভাড়া ওই মিয়াজি নিজেই দেয়া দিছে। সালাম কাকা সালাম মিয়াজি দেয়া দিছে, কিন্তু বেটে উঠতে পারলাম না। ওই দিন থেকে আমার ভাড়া উঠতে আছে। পরের দিনকে এই 12:30টার দিকে গেছি তো সকাল সকালই, কারণ যানজট। মেয়াজি নিজের টাকা দিয়ে ভাড়া দেয় উত্তরা থেকে 5টাতে গেলাম, রিপোর্ট নিলাম, পরে ভর্তি হইলাম। ওখানে আবার অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করলো। পরীক্ষা নিরীক্ষা করার পরে এটা দ্বিতীয়বার অপারেশন করলো। এটা হলো 21 সালের কথা। করার পরে 6 মাস যাইতে ওটা আবার দেখা দিল। দেখা দিলে পর আবার উত্তরা অনেক মেডিকেলে পপুলারে বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা করলাম। পরে হেরা বলতেছে আপনার যে এটা পারবো না। ওই সালাম মেদিন নগে থেকে নোবানায় পরীক্ষা করছি, পরে পপুলার পরীক্ষা করছি, রিপোর্ট টিপোর্ট সব নিয়ে দেখাইলাম। দেখানোর পরে বলতেছে কাজ হবো না, আপনি ক্যান্সারে ভর্তি হয়ে যান, ক্যান্সার ছাড়া আপনার এটা কাজ হবো না। পরে 22 সালে আবার আমি মাদ্রাস দেবের নিকে চেষ্টা করলাম, কিন্তু পয়সায় ফের পাইলাম না। পরে যে শীষগুড়ির ওই যে একটা মটর ভাজা খাও, একটা মটর ভাজা খাও, শীষগুড়ির পলিয়াফার বিয়া হয়েছে টাঙ্গাইল নাকি জামাই বাড়ি, ওটা আর বাসাও আছে মহাখালী থেকে একটু পশ্চিম পাশে। পরে অন্যকে যোগাযোগ করলাম, ও আমার কইতেছে ইউনুস তুমি যাও না ভাই, তোমার আমি ক্যান্সার মেডিকেল ভর্তির ব্যবস্থা করে দেই, ওখানে গেলে কম পয়সায় চিকিৎসা হবো, যেহেতু তুমি বিদেশ যাবে, মাদ্রাস গেলে মেলা টাকা পয়সার বিষয়, কিন্তু এত টাকা ব্যয় হবো না। ক্যান্সার মেডিকেল ভর্তি হইলে অল্প হারা কিমু দেখা দেখ অল্পটাতে তুমি পারবা। এই কথা মোতাবেক সকল রিপোর্ট টিপোর্ট নিয়ে গেছি। নেওয়া যাওয়ার পরে আমার একটা পরীক্ষা লিখছে, পরীক্ষাটা বাড্ডা থেকে করে আনলাম, এমআরআই পরীক্ষা। আর ছোটখাটো যেটি ওরি ওখানে যেটি করার মতো, বড় পরীক্ষাটা বাড্ডা থেকে করে আনছি। ডেলিভারি ম্যান না, অর্ডার দেবো বিডির বিডির নাকবো না। আচ্ছা, পরে রাত্রে তখন বাজে 11টার মতো ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখাইয়া 11টা বাজে জায়গা। বিডি ম্যানের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো ওনার সাথে মাল লেনদেন করেন না? ওয়ালাইকুম সালাম। বিডি কোম্পানি। তো আপনার সাথে যে ওনার সাথে কোনো লেনদেন, তো কোনো সমস্যা হয়? কোনো সমস্যা হয় না? না, ভালো না? ধন্যবাদ। তো আপনারা একটু স্যাক্রিফাইস করেন ওনার সাথে। আমরা অবশ্যই ওনার পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে আমাদের ব্যর্থতা মানুষ হিসেবে। আর একটু স্যাক্রিফাইস অবশ্যই করেন, তো দেখে রাখেন। ঠিক আছে, ধন্যবাদ। পরে কুরবানির ঈদের পর নাহলে 2 সপ্তাহ পরই পরে ওই পলিয়াফার বাসায় রাত্রে রইলাম, সকালে ওই রিপোর্ট দেখানো লাগবো। রাত্রে 11টার সময় রিপোর্ট আনছি। কত? আচ্ছা, দেখ পরে 11টা বাজে রিপোর্ট আমি নিয়ে আইছি বাড্ডা থেকে। আমি পরীক্ষাই করছি যে আমার কিন্তু আজকে এই রিপোর্ট লাগবো, এই কথা বললে এমআরআই পরীক্ষা করতে হেরা বলতেছে ডেলিভারি যারা দিব রিপোর্টের, হেরা বলতেছে আজকে আমরা রিপোর্ট কালকে আসেন। আমাকে দেখেন আমার বাড়ি তো শ্রীপুরের মাওনাতে, দূর থেকে আসছি, আমার তো ঢাকা শহরে কেউ নাই, কার বাসায় থাকবো, যে পেলে হোক কষ্ট মষ্ট করে হইলো আমার রিপোর্টটা স্যার আপনি করিয়ে দেন। পরে স্যারে অনেক চেষ্টা করে 11টা বাজে রিপোর্ট দিল। পরে ফুলে আবার ফোন দিলাম, আভা আমি তো রিপোর্ট নিয়ে বাইরে এসেছি, এত রাত্রে ফোনে যাবো, কি করবো আল্লাহ পাক জানে। পরে মহাখালী আইলাম, আর পরে আবার ফোন দিলাম, কয় তুমি এত রাত্রে তুমি যাইতে পারবা না, তুমি আমার বাসায় থাকো। আমি কই আভা আমি তো আমার বাসা চিনি না। কি যেন একটা পড়ছে দেখো তো তোমার পেছনে। আভা আমি তো এত রাত্রে কি বলে কি করবো, কয় তুমি টেনশন করো না, তুমি আমার বাসায় আয় পড়ো ভাই, তুমি আমার বাসায় আয় পড়ো, আমি আমার বাসায় থাইকা সকালে তুমি রিপোর্ট দেখা করে যাবে। পরে রিপোর্ট নিয়ে দেখাইলাম, দেখাইতেই হ্যাঁ নগদে ভর্তি লিখলো। আমি বললাম স্যার আমার ভর্তি লিখলেন, আমি কিন্তু গরিব মানুষ, আমার একটা ফ্রি বেড দিবেন। কয় আচ্ছা ঠিক আছে, আপনি একটা ফ্রি বেড দেওয়ার জন্য চেষ্টা করবো। পরে ফ্রি বেডই পাস হইলো, ওখানেও গেছি,
সবকিছু ওকে বেটে যাবো কইতাছে আপনার করোনার পরীক্ষার রিপোর্ট দেখান। সার্টিফিকেট লাগবে। হ্যাঁ আল্লাহ। এখন আমি কইলাম যে স্যার আমি তো করোনার পরীক্ষার রিপোর্ট 22 সালে এই 21 সালের আছে, কয় ওইটাই হবে না, আপনি নতুন করে নিয়ে আসেন, ওখানে ভর্তি মধ্যে সব কি। পরে হারাহারি করে শেখ রাসেল মেডিকেল গেলাম, যে এরা পরীক্ষা করলাম, এখন এরা রিপোর্ট একদিন পর দেবো। ওই দিন মনে হয় আসছিল বৃহস্পতিবার, ওই যে সরকারি মেডিকেল। পরে এই রিপোর্ট নিয়ে রবিবারের দিন ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করলো, পরীক্ষা নিরীক্ষা করার বলে আমার এটা অপারেশন করলো। এটা হলো তৃতীয় অপারেশন 22 সালে। অপারেশনের পরে বলতেছে আপনার অপারেশন এটা শেষ হবে না, আপনার এটার মধ্যে ক্যান্সারের যে এক ধরনের জীবাণু এরকম পাওয়া গেছে, আপনি কিমো দিতে হবে। পরে বাবা 6 মাসে 6টা কিমো দিছে। কিমো দেওয়াতে আমার এই রোগগুলি পুইরে, এই কিমো যে ভয়ানক, আমার সাথে হাজার হাজার লোক সবাই মারা গেছে। আল্লাহ আমার বাঁচি রাখছে। কেমোতে আপনি আছেন আল্লাহর রহমতে, আর ওই যে আমার কাকার ছেলে মুশারফ, হ্যাঁ ওই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। খালি ওই মশা অবস্থায় বাইসা আছে, আর আমি বাইসা আছি। মিরপুরের একটা ছেলে বাইসা আছে, আর যতগুলি লোক কিমো টিমো দিছি একটা লোক বাইসার নাই, সবগুলি মারা গেছে। এটা গেল আমার 3 নম্বর অপারেশন। পরে 6টা কিমো দিলাম। কিমো দেওয়ার পরে স্যারে বলছে আপনি এই সংক্ষেপ করে 6 মাস পরে দেখাইবেন। পরে গেলাম, ওই দিনকে লেট হয়ে গেছে ফাইল জমা দিতে। পরে গিয়া ওখানকার যে একটা দারোয়ানোর কি ঝাড়ুদার অন্যকে যোগাযোগ করলাম, খালা আমি তো এই যে কিমো দিছি অন্ত মোটামুটি ভালো হয়ে আবার না গেছে, আমার এই জায়গায় কিমো দেন ফুলা বোঝা যায়। কয়েকটা ঠিক আছে স্যারের দেখান, কিমোর বড় স্যার। পরে এটার বের হওয়ার সময় স্যারের দেখালাম, দেখানোর পরে আমার কিছু ওষুধ পানি লিখে দিল, কইতাছে আপনি ব্যায়াম করবেন ইচ্ছা মতো, আপনি ভালো হয়ে গেছেন গা। এই আমি ওষুধ পানি লিখে দিয়েছি, ওষুধগুলি খেয়ে যাবেন, আবার প্রতি 1-2 মাস পর পর আমার এখানে যোগাযোগ করবেন, ট্রিটমেন্ট করবেন। ওই সময় কি পাও কাটা হয়নি? না না, এটা 3 নম্বর অপারেশন। পরে পাও কাটা হয় নাই। পরে যেমন আয়সা বললাম, আয়সা পরে 15 দিন 20 দিন পর থেকে আবার বোঝা খুলে যেতেছে। হ্যাঁ এটা কি করি। পরে আয়া গেল 23 সালে আবার পয়সা লাগে না অবশ্যই। পরে কথা নিয়ে জমি আসছিল, আবার জমি কথা নিয়ে বেচলাম, বিক্রি করে না। পরে 4র্থ অপারেশন, টাকা পয়সা কিছু ভাগ করে আবার বঙ্গবন্ধু ভিজিতে গেছে। যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে 15 দিন আমার খরচ হলো 45,000। 45,000 টাকা খরচের পরে আমার ওডিতে নিল। ওডিতে নেওয়ার পরে আমার ভর্তি করলো যে হান্নান মামা, বন্দিবাঙ্গার হান্নান মামার বন্ধু একটা, হ্যাঁ হান্নান মামার বন্ধু ডাক্তার হচ্ছে মুখারুল ইসলাম রানা, এর সঙ্গে যোগাযোগ করাইলো। কত 350 হেরে হেনে গেলেও কত পরীক্ষা নিরীক্ষা করলো। পরীক্ষার পরে কইতাছে যে আচ্ছা ঠিক আছে আপনার অপারেশনই করুন লাগবো, কারণ এটা বারবার হয়, আপনার অপারেশনে মনে হয় কাজ হবে না। এবার লেখো মনে হয় আপনার পাওই কেটে ফেলার না কেন কি। আমি কইলাম যে স্যার পাও কাটা ছাড়া যদি অন্য কোনো কিছু করার মতো হয়, এরকম সিস্টেম 2000 এরকম কোনো সিস্টেম করুন যায় না। 350 না না। পরে আপনি পাও কেটে ফেললে ভালো, বারবার হয় আপনি কেটে ফেললে তাহলে এটা আর হবে না। আমি বললাম স্যার পাও কাটা ছাড়া কোনো বুদ্ধি নাই। ওই বেলে রইলাম, ওষুধ পানি খেয়ে যাই, এমন ব্যথা হয়ে গেল, পাও আবার ফুলে ধরছে, একটা ডাকছি কি করি। পরে আন্নান আমার বাড়িতে গেলাম, এই যে আমার ওখানে শহীদ ভাই আছে যে মালিগিরি চাকরি করে, পরে হ্যাঁ হোন্ডার দিয়ে নিয়ে গেলো। বন্দিবাঙ্গা মামা আইসে, পরে দেখে কইতেছে কয় আপনার এটা ভালো হবে কেটে ফেললে, তাহলে আর এটা হবে না। আমি বললাম মামা মাদ্রাস যাইতে কতটা নেই, কয় আপনার যে অবস্থা পাবেন নতুন করে মাদ্রাস গেলে টাকা না অনেক, ম্যাক্সিমাম 4 থেকে 5 লাখ। আমি মামা আমার কাছে এরকম টাকা পয়সা নাই। শেষা মেশা 2 গুণা খেতে চাল, ওই যে আরিফ সাংবাদিকগিরি করে, ওই 2 গুণা খেতে এর কাছে বেচলাম। কোন থেকে বেচলেন? ওই অনেক ফুরান চালায়। আচ্ছা। পরে 2 গুণা খেতে ছিল, ওই 2 গুণা খেতে বিক্রি করে পরে আবার বঙ্গবন্ধু ফিজিতে ভর্তি হয়েছি। পরীক্ষা নিরীক্ষা করে ওই যে অডিট নিয়ে আইরে পরে সাইমন স্যার কইতাছে আমি এটা এই পারবো না। এটা আবার ভর্তি করছে যে হান্নান নেতা মামা যে হ্যার বন্ধু যে ডাক্তার মুখারুল ইসলাম রানা, হ্যার মাধ্যমে যেদিন গেছি ওই দিনই ভর্তি করছি। ভর্তি করার পরে এখন ওই যে কয় হাগরদানি ওই যে
ছাত্র আন্দোলন হইলো যে হ্যাঁ। এই আন্দোলনের সময় ঢাকা সরকার প্রচারী পরে ওনার ওই স্যার নাকি কি রাজনীতি এই সুবাদে হ্যাঁ যাইতে পারে নাই। আচ্ছা পরে সাইমন স্যার আমার 21 সালে অপারেশন করছিল, ওই দিকে আমার চিনছে বা আমি পরিচয় দিচ্ছি যে স্যার আমি অমুক 21 সালে অপারেশন ছিলাম। পরে ওরিত নিয়ে কয় অজ্ঞান করবো, কয় আমি বলে অজ্ঞান হই না। পরে ওরিত থেকে বের করে দিল, বের করে দেওয়ার পরে আমার পাঠালো আরব স্যারের কাছে, এই ভাস্কুলার সার্জারি, তার কাছে চিঠি দিয়ে পাঠাইলো। গেলাম হেনে, যাওয়ার পরে স্যারের দেখলাম স্যার আমার এই ঘটনা, এনে 2টা সিকিউরিটি থাকে। আচ্ছা পরে সিকিউরিটি বলতেছে কি চাই, আমি কই স্যার আমি এই যে স্যার আছে স্যারের দেখাবো, আমার যে ওখান থেকে বড় স্যারেরা চিঠি দিচ্ছে নিয়ে দেখাইলাম। দেখানোর পরে করতেছে বাবা আপনার যে সমস্যা আপনি বলতেছেন চিকিৎসা হবে কিনা, ওটি থেকে ঘুরিয়ে দিচ্ছে, আপনার এটা একটা উপায় আছে, এটার এই জায়গাতে এই পর্যন্ত রক্ত নালী এটা সব সহ কেটে ফেললে পেশেন্ট আপনার এটা ভালো হওয়ার সম্ভব আছে, তাছাড়া আপনি যতবারই বাংলাদেশ চিকিৎসা করবেন আপনি এটা আবার হবে। আমি বললাম স্যার এই রক্ত নালীটা কত লাগতে পারে, শুধু এই যেটা যে মেনটা যেটা এটাই সর্বনিম্ন 80,000 টাকা, আরো অন্য অন্য খরচ আছে। পরে ব্যর্থ হইয়া পারলাম না অনেক চিকিৎসা হইবার নিগে, আবার ঘুরে গেলে ক্যান্সার মেডিকেল হেরা ট্রান্সফার করলো, ক্যান্সার মেডিকেল গেলাম 5 দিয়া, যাওয়াতে আমার ওই দিনই ভর্তি করলো। ভর্তি করার পরে আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা, এই তো পরীক্ষা নিরীক্ষা করে গেছি, 45,000 টাকা খরচ গেল 15 দিনে। আমি আমার আশেপাশের রোগীর লোকগুলি অনেক ভালো ছিল, অনেকেই আমার খাবার দাবারের সহযোগিতা করছে বা কিছু টাকা পয়সাও দিল। আমি স্যারে বললাম স্যার আচ্ছা ঠিক আছে আমি কালকে যাই, কারণ আজকে এমনি চলে যেতে হবে। আমি বলি স্যার আমি এমনি আজকে কেমনে যাবো, ঢাকা সরকার প্রচারী ঘোষণা হয়েছে কেমনে করে যাবো, আমি আজকে রাতটা থাকি। কয় না ওয়ার্ড ভাই আমার ওই ওয়ার্ড থেকে বের করে দিল। পরে বঙ্গবন্ধু ফিজের মাঝখানে যে ফাঁকা জায়গা, ওই জায়গায় রাত্রে শুয়ে রয়েছি, শুয়ে থেকে খুব সকালে কইছি খালা আমার ব্যাটটা ইয়ের নিচে থাক, খাটের নিচে, ওই ব্যাটের আমার জামা কাপড় গুলি এটি আপনার আমার ব্যাটের নিচে থাক, আমি তো সকালে যাবো গা। খালাটা আমার ভালো ছিল, কয় আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনি কিন্তু খুব সকালে যাবেন গা, ওয়ার্ড বয় যদি দেখে তাহলে কিন্তু আমাকে যাই ঝামেলা করবো। খুব সকালে কি এর ঘুম, ফাঁকার মধ্যে থেকে ঘুম হয় না। সকালবেলা উঠে গেলাম, আবার ক্যান্সার মেডিকেল যে কাগজপত্র জমা দিলাম, ভর্তি করলো। ট্রেনে পরীক্ষা নিরীক্ষা হইতে সময় কাটাইয়ে দিল 16 দিন। 16 দিন পরে অপারেশন করলো, অপারেশন করে এমন কাটছে এখান থেকে এই পর্যন্ত কাইটা ব্যান্ডেজ করে দিছে। 5 দিন পরে কইতেছে আপনার ছুটি, 5 দিন পরে কইতেছে আমার ছুটি। আমি 5 দিন পরে যে ছুটি কইলেন সিলাই তো কাইটা খালি একটু ফাঁকা করে দেখছে, কয় একটু ভালো হয়েছে। আমি কই স্যার আমি তো একটা এন থেকে এই পর্যন্ত ব্যান্ডেজ করা, এটা 4 নম্বর অপারেশন ব্যান্ডেজ করা। পরে ছুটি দিয়ে দিলাম, পাও নড়াইতে চড়াইতে পারি না। আপনি এই তারিখ ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন গা, আপনি ওষুধ পানি লেগে যাচ্ছি, ওষুধ পানি খাইয়েন, 22 দিন পরে সেলাই কাটেন। 22 দিন পরেও আমার যে জ্বালা যন্ত্রণা, আমার চিৎকারে এলাকাবাসী সবাই যা পাও বাঁকা হয় না। পরে গিয়ে আর সেলাই কাটাইলাম, 45টা না কটা সেলাই দিয়েছেন থেকে পর্যন্ত সব পিন। পরে ওখানে যে ম্যাডাম আসলো, ম্যাডাম নার্সে যে আসলো স্যার সেলাই কি সব পি কাটুম একসাথ। পরে চাইপে সেটা দেখলো, দেওয়ার পরে কাটা চলো, কেটে দিল। এই অবস্থায় রইলাম আবার 5-6 মাসের ভিতরে। এমনি আমার ব্যথার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি না, সারাক্ষণ শুয়ে থাকি। ওই স্যারে আবার বলে দিল ক্যান্সার থেকে আপনি 6 মাস বিছনা থেকে উঠতে পারবেন না। 6 মাস না, দোকান সব বন্ধ, দোকান আছে খালি ভাড়া দেওয়া যায়। পরে মনে করো 6 মাস বিছনায় পড়লাম। 6 মাস পড়ার পরেও আমার পা আবার সোজা হয় না, অনেক ব্যথা যন্ত্রণা। কাঁদতে আবার হানান মামার সাথে যোগাযোগ করলাম। পরে ওই যে মোখারের রানা স্যার যোগাযোগ করলাম, স্যারে কইলো কয় আপনি তো অনেক বলছিলাম 12টা কেটে ফেললে কোনো যায় ঝামেলা থাকতো না। পরে আমি স্যারে কইলাম যে স্যার আমার যে কাটবেন পাও, কাটলে কি অসুবিধা হবে না? কয় না আপনি এর দূর কাটে ফেলবো, এই যে গির থেকে দেখালো একটু কাটে ফেলবো, যায় ঝামেলা শেষ। পরে আপনি আলগাটা ঠ্যাংনাকে নেবেন, পরে আপনি ভালো হয়ে যাবেন গা। পরে আর কথায় ব্যথার যন্ত্রণায় বাঁচি না, অন্য একটা ডাক্তার যোগাযোগ করলাম, এটা পুঙ্গুর ডাক্তার রকিব স্যার। ওইও কইলো
কয় আমি আপনার পাওটা ভালো, আমি পাও কাটার অর্ডার করতে পারি না, তবে আমি কয়েকটা পরীক্ষা দিই, পরীক্ষাটি করেন, করে না রিপোর্টটা দেখান। পরে জয়দেবপুর শিববাড়ি উপজেলা থেকে রিপোর্ট পরীক্ষা করছি, পরের দিন রিপোর্ট দিচ্ছে আইনা দেখালাম, দেখানোর পরে কইতাছে কয় আপনার শরীরের তো মেলা কিছু ভালো বোঝা যায় না, আমি আপনি পাও কাটতে পারবেন না, কিন্তু অপারেশন করলে করতে পারবো, যদি পঙ্গুতে করেন অনেক সময় না ধৈর্য ধরেন, সিরিয়ালের বিষয়। পরে অনেক চুক্তি করলাম, তাহলে অপারেশন করে দেন না পাও কাটবেন। অপারেশন তো যে কোনো জায়গায় করে দেবো, কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না যে এটা আবার হইব কিনা, আপনার আবার হতেই পারে। পরে মনে করো যে কি করবো, এদিকে পয়সা পাতি সব শেষ করলাম, জায়গা সম্পত্তি সব বিক্রি করে ফেললাম। পরে না যদি আবার হয় হ্যাঁ কোনো গ্যারান্টি দেয় না, যদি আবার হয় তাহলে বেজাল না। আবার ঘুরে ঘুরে এই যে মোকারুল ইসলাম রানা স্যারের কাছে গেলাম, মামার নগে যোগাযোগ করলাম। পরে এই ঠ্যাঙ্কাটার সিদ্ধান্ত করলাম, বাড়ির থেকে রাখের মা একটু রাজি না। আমার ছেলে মেয়ে, একটা ছেলে আছে একটা মেয়ে আছে, ওরা করলো আব্বু অনেক মানুষ তো পঙ্গু অবস্থায় থাকে, এই হ্যাঁ পঙ্গু অবস্থায় থাকে, কাইটা ফেলেন যদি সারে কইছে ভালো হয়। পরে ওই ফেলে আবার একটা গরু ছিল, ওই গরুটা বিক্রি করলাম। পরে সারে কইলো এর পাও কাটতে মেলা টাকার বিষয়, 5 টাকা একটা পানি দেন, পানি। পরে পাও কাটার বিষয় অনেক জীবন বড় কষ্টের, অনেক চিন্তা ভাবনা করে পাও কাটার সিদ্ধান্ত নিলাম। ওই দিন এমন বৃষ্টি, পরে মিরপুরে আজমল মেডিকেলে চুক্তি করে দিল হান্নান মামা, হাফ টাকায় করে দিব। এটা করতে গেলে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা লাগবে। এখন 3 অংশ 2 অংশ টাকা লাগবো। স্যারে কইতেছে মনে হয়েছে না, স্যার কইতেছে আপনি সব কিছু মিলিয়ে 80,000 টাকা লাগবো। আমি কই স্যার এত টাকা আমার নাই। পরে মামারে জানাইলাম, আপনি যান, আমি যতটুকু সম্ভব আরো কিছু কমিয়ে দিব। পরে হান্নান মামার মাধ্যমে গেলাম, যাওয়ার পরে যেদিন গেছি ওই দিনই পাওয়া মানে থেকে কাটলো। আমি স্যারে বললাম কি স্যার আমার অনেকটি রিপোর্ট আছে, রিপোর্টটা যদি দেখতেন উনি স্যার, কারণ আমি গরিব মানুষ, আমি তো পঙ্গুই, পাও কাটলে যদি আমি ভালো হয়ে যাই মনে করেন তাহলে কাটেন। রিপোর্ট করা আছে অনেকগুলি, কিন্তু স্যার একটা জিনিস কি করলো কি, আরে বেটা আমি হচ্ছে ডাক্তার, যতটুকু সম্ভব যেটুকু আছে সবটুকু আমি কেটে ফেলবো। 24 সালের কথা এটা, 24 সালে 5 নম্বর অপারেশন আমার পাও কাটলো এই জায়গার থেকে। এই পাও কাটার 2-2.5 মাস পর থেকে আবার নিচে একটু ফুললো, এই জায়গায় ফুললো। পর আবার স্যার যোগাযোগ করলাম, সিলাই কাটলাম, এই নেই 22 দিন পরে। পরে কইতাছে আপনার এখানে একটু রয়ে গেছে। আমার স্যার আমায় কইছে স্যার যখন ড্রেসিং করছে তখনই কইছে এই জায়গাটা জানি কেমন লাগে, নার্সে কয় না এটা কাটলে এই জায়গায় একটু মাংস ঝুলেই এমনি হয়। তো রাখের মা বাড়িতে অনেক কাঁদলো, যেদিন সেলাই কেটে এলাম অর্ধেক ঠিক করছে একদিন, পরে আবার অর্ধেক ঠিক করবো। এই 3 তলায় আমার 3 জনের রাঙ্গে নিয়ে লিফট নাই, এই যে কষ্ট হয়েছে। হ্যাঁ 3 জনে মিলে নিয়ে মানস রাস্তাতে পরে এনে দেখানোর পরে আপনি এটা ফ্রিতে করে দিব, আমি চিন্তা করেন না। এই ফ্রির কথা কইতে গিয়ে এই দেখো আমার কাছে পয়সা পাতি নাই, কে দোকানদারি ব্যবসা বাণিজ্য বন্ধ, খাইলা ঘর করে রয়েছে। পরে শেষা মেশা আবার কইতেছে এটা কোটির গোড়া থেকে কাটুন না, গোড়া থেকে কাটানো কাটলে কি মানুষ বাঁচে, করতে বাঁচেন না, বাঁচে যদি আল্লাহ পাক আমরা হায়াত দেখতে বাঁচবেন। আমি কই তাহলে স্যার আমার ফ্রি বেডে রাইখা পরে আমি করে দেবেন। এই ফ্রি করে স্যার আমার সিরিয়ালে ভারী রাখছে 2 মাস 20 দিন। 2 মাস 20 দিনের বাবা এটা ফুলে আমার পায়ের থেকে দূর এত মোটা হয়ে গেলো, ব্যথার যন্ত্রণা আবার পাগল হয়ে যায়। পরে যেমন 2-3 বার করে লোক গেলাম আমি, খালি ডেট দেয় এই রবিবার, তা নাহলে সোমবার। দেশের পরিস্থিতি ভালো না, বড় স্যাররা বাড়িতে নেয়, এই বাসায় না, এই স্যারে শর্ট আছে, ইগনা করে আমার সান্ত্বনা দেয়, কিন্তু আমার ব্যথার ওষুধ চেক দিতেছে না, শেষা মেশা। পরে আবার এই যে মার্কেটের মালিক ভরদুবার ছোট ছেলে সোহাগ, আরো আনোয়ার নামের একটা ছেলে আছে, গাড়ি চালায়, যে শিশগুড়ি বাড়ি, কোনো আগে সহযোগিতা করে পাচ্ছিরা কাছে মনে আমার 4,000 টাকা তুলে দিল। পয়সার সংকট, এই যে ডেলি 300-400 টাকার ওষুধ খায়, ব্যথার যন্ত্রণা তাও পাচ্ছি না। পরে পাচ্ছি টাকা, কিছু টাকা পয়সা তুলে দিল। পরে আবার এমন চাপ দিল ওই যে সোহাগ যায় রে, আর নগে নিয়ে গেছি আঙ্গ মাস্টারের ছেলে নাজমুলটে। পরে এই যে সবুজ নামের, সবুজ না কারে জানি, এরকম 3-4টা ছেলে নিয়ে গেছি। যাওয়ার পরে
স্যারে বুঝতে পারছে না আসলে কাজ হবো না। সোহাগে অনেকটি কড়া কথা কইছে যে দেখেন আমার চাচা অনেক ভালো ছিল, দীর্ঘদিন যাবত আমাকে মার্কেটে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু আপনি কেমনি করে পাউডার কাটলেন, আমার পাউডার বেড়ে গেল, আপনি সিট পেন না, খালি সিটের কথা আপনি অজুহাত দেন, আপনি হারে নেন না কে? না আমি অন্য কোনো ব্যবস্থা নেব। আমি কি করেন, আমি জয়দেবপুর ওই যে ওকালিতে শিখতে তাতে জানি কি জানি কইলো, তাতে বাসায় বলতে মোটামুটি ডাক্তার একটু ভয় পাইছে, যদি আপনি না নেন তাহলে আমি আপনার জন্য আমি অন্য ব্যবস্থা করব। কেন আপনি নেন না, এই সিরিয়ালে ফালিয়ে রাইখা বেটার জীবন তো ধ্বংস হয়ে যাইতেছে গা। এই কথা বলাতে যান আপনি সোমবার দিন আপনি ভর্তি। পরে কথা মোতাবেক সোমবারে ভর্তি হয়েছি। আবার অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করলো, পরীক্ষা নিরীক্ষা করার পরে এখন কইতাছে কি আমি অপারেশন চলবো না। আচ্ছা, অপারেশন চলবো না, কয় এটা অনেক অতিরিক্ত হয়ে গেছে গা, এটা কিমো দিয়া এটা কমিয়ে রাখবো। পরে আবার স্যারে কইয়া এক জায়গায় পাঠাইলো, হেনে গেছি, হেনে যাওয়ার পরে কইতাছে কয় ভর্তির বিষয় টাকা নেবো, অনেক সময় নেবো, সিট পাওয়া, এটা বঙ্গবন্ধু মেডিকেল বিশাল মেডিকেল, আমি তো বললেই ভর্তি হওয়া যাবে না। যা যা কইলো সকল কাগজপত্র দেখাইলাম, এই কথাই না আবার হেই মোখারুল ইসলাম রানা স্যারের দেখাইলাম। হেই আপনি ওই স্যারের কাছে গেছেন কে, আপনি অমুক স্যারের কাছে গেলে হয়তো ভর্তি নিত। পরে আর একটা স্যারের ফোন দিল যে আমার একটা রুগী আমার পিএস নিয়ে যাইতেছে, আমার রুগীটা ভর্তি নিয়ে নেবেন আজকেই। পরে এই স্যারের কথায় আমার ওই দিনই নগদ ফ্রি সিটে ভর্তি করে দিল। করার পরে রিপোর্ট সব দেখলো, যেদিন ভর্তি হয়েছি ওই দিন আমার চাচা শ্বশুর, যে নুর মিয়া চাচা শ্বশুর মারা গেল। এটা ফোন করে আমার সুমন্দির বউ জানাইলো পরে আঙ্গুর স্যার আমার হাইরে চিৎকারের তোরে মেডিকেল আঙ্গিন হয়েছে, কি করবো? আমি এই আজকে আমার ছুটি নিয়ে দেন। আমি তুমি গেলে আমি প্রস্তাব পাইখানা কেমনে করবো, আমি তো আতুর মানুষ, আমার পাও নেই কে, আরো পাওটা এত মোটা যে ব্যথা যন্ত্রণা। পরে আর কি ছুটি হইলো না। বড় স্যারে কইতাছে আজকে ভর্তি হয়েছে না, আজকে যদি আপনি ছুটি চান তাহলে আপনি একবার বের হয়ে যান না, আবার নতুন করে ভর্তি হন না। আমি কই না, চাচা মারা গেছে, যাই আল্লাহ নিয়েছে নিশ্চয়ই, এই কিছু করার নাই। পরে হেরা পরীক্ষা নিরীক্ষা কইরা কয় কেমন লাগবো, কয়টা ম্যাক্সিমাম 6টা লাগবো, ম্যাক্সিমাম 6টা কেমন লাগবো, কত করে লাগবো, প্রতিটা কেমন সবকিছু মিলিয়ে পরীক্ষা নিরীক্ষা আছে 30,000 করে টাকা লাগবো। আমি কই স্যার আমার পারা সম্ভব না, আমি 2টা দিন ভাবি, ভাইবা পরে দেখি, 2টা দিন ভাবি, 2টা দিন ভাইবা পরে দেখি। পরে স্যারে জানাইলাম এমনি টাকার কথা, কয় স্যার আমার এত টাকা নেই, আপনি কি পেলে কি করবেন আপনি দেখেন। আমি তখন বলছিলাম যে আমার তাড়াতাড়ি করে নেওয়া যখন অল্প আসছিল এটা কেটে ফেলেন, আপনি বললেন কেটে ফেললেই হবে। আর এই যে 2 মাস 40 দিন আমার সিরিয়ালে ফেলে রাখলেন, পরে ঠিকই সিট দিলেন, কিন্তু ওই যে পরীক্ষা নিরীক্ষার পর আমার অপারেশন চলবো না। ওখান থেকে 3 দিন আমার অনেক ফ্রি ব্যাটে রাখলো, 3 দিন ফ্রি ব্যাটে রাখার পরে ফোন করলাম পরে গেলাম 10 টাকা গুলো ওই যে দেন খালা, এই যে দেন 3 দিন পরে আবার এই যে বাইশটা সোহাগ রে ফোন দিলাম, সোহাগ আমার এমনি এমনি কথা, একটা কিমু লেগছে 30-32 হাজার টাকা, আমি কেমনি করে পারবো, আমার কাছে পয়সা পাতি নেই কে। পরে স্যারে ঠেকে, হ্যাঁ আপনার সাথে বলছি আমি আগেই যে আপনি আমার চাচার আগে বাকি নেন, আপনি শুনলেন না, এটা আপনার গ্যাপলাতি। এখন চাচার যদি কিছু হয় তাহলে কিন্তু সমস্যা আছে আপনার, আপনি যে পালে পারেন অপারেশন করেন। পরে যেমন এই সোহাগের কথায় আবার ওন থেকে ঘুরে আবার দিন থেকে নিচে এই অর্থোপেডিক সার্জারি থেকে নিচে আবার উনি এনে ভর্তি করছে। এখন কইতেছে এই রুগীটা কালকে ছুটির পরে আমি বেঠে উঠবেন, এদিকে হেন্দিকে আয়া পড়ছি। পরে দিনকে আয়া পড়লাম, ছুটি হইলো ওন থেকে সিট কাটে আবার এমরা হন লাগলো। এর মধ্যে ওই যে রানা স্যারের যে এই সহযোগী ওই অনেক হেল্প করছে, ওই নগে বসে সকল কাগজপত্র তোমার কাকির সাথে নিয়ে গুছিয়ে গেছে, এমরা আনছে। আনার পরে অপারেশনের করতে নিছে, অজ্ঞানের যে ডাক্তারে কইতাছে কি সকল কাগজপত্র দেখা নাগবো, দেখা এখন কইতাছে কি কয় অপারেশন চলবো না, অপারেশন চলবো না, অপারেশন চলবো না। কে চলবো না? কয় আর থাইরক্সের অনেক সমস্যা। এইটা আগেবারে কোনোদিন এই যে অপারেশন হয়েছে কয় থাইরক্স অনেক বেশি,
এই অপারেশন করলে জ্ঞান অজ্ঞান হইলে এটা ফিরবো না। হ্যাঁ এই মুশকিল। আবার ওরির থেকে ঘুরে আনলো, আইনা কইতাছে থাইরক্সের ওষুধ আইনা দিল, খাইলাম 3 দিন না 4 দিন খাওয়ার পরে আমার অপারেশন করলো, কোমর থেকে ভাব কাটলো। এই যে 6 মাথায় কোমরের জোড়া থেকে ভাব কাটছে। এখন 25 টাকার ওষুধ পানি খেয়ে যান নাকি, আর পাও নাই। চলাফেরা এটা দিয়ে এটা দিয়ে খালি রুটে যাই, বা ওই বাসাও তো কাছে, কি এর বাড়ি ঘর আমার তো ঘরদের নাই, বৃষ্টি নামার আগে করে পানি পড়ে। আচ্ছা, অনেক অবস্থা খারাপ, কোন দিক দিয়ে অবস্থা খারাপ। আমি কিছু কর দেখা তো আর্থিক অবস্থা চিন্তা করতে। এই যে দোকানে যাই কিছু মাল 52-53 হাজারটা মানুষ আমার কাছে হালাত পায়। এনে কিছু কিছু লোক আমার দিয়ে রাখছে যে আপনি টাকা হইলে পরে দিয়েন, কিন্তু কিছু কিছু টাকার চাপ পেয়ে গেছে। যেমন কিমু দিছি ওই সময় এক লোকের কাছে 13,000 টাকা হালাত নিয়েছি, ওই টাকাটা মাঝে মধ্যে চায়। এটা 22 সাল 23 সাল মিলিয়ে কিমু দিছি। 22 সালে দিছি 3 কিমু, আসলে 23 সালে দিছি আমার কাছে কিছু টাকা আছে, আমি আপনার কাছে দিলাম, যেটা রাখেন। তো এই অবস্থায় চলি, ওনার লাভাক দিয়ে রাহে। দর্শকদের উদ্দেশ্যে আমার বলা থাকবে এটাই, আজকে যে মানবিক যে ব্যক্তিটা মানে অসহায়, এখন অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ, এই দোকান চললে ফ্যামিলি চলতেছে না, ফ্যামিলি চললে দোকান চলতেছে না, অনেক ধার দেনা হয়ে গেছে। 6বার মাথা 6বারের মাথা ওদের পা কোমর থেকে মানে কেটে ফেলা হয়েছে, এখন এক পাও নেই বলে চলে। এই দুইটা হচ্ছে তার সাথী, চলার সাথী, এই দুইটাই তার বাড়িঘর, তার চলাফেরা সাথী বাড়িঘর সব একই সাথে। কৃষি ব্যাংকে 50,000 টাকা ঋণও আছে, 5 বছর আছে। কৃষি ব্যাংকে 50,000 টাকা ঋণ আছে, আমার বাড়ি ওটাই 6 গুণ্ঠ জমি আছে, এটা দলিল দেওয়া। এখন এটা কোনো ফেল করা এটা তো না নিলে জমি বন্ধক নিয়ে ঝামেলা। এখন আর তো সব মানে ঘর বাড়িও তেমন একটা ভালো নাই, পানি পড়ে। আরো 2টা কিস্তি আছিল, বুড়ো বাংলার কিস্তিটা মনে হয় বড় স্যার আমার মাফ করে দিয়েছে, 2-3 বছর ধরে আহে না আমার এই পরিস্থিতি দেখে। মাফ করলে ভালো, আলহামদুলিল্লাহ। বড় স্যার কয়ে গেছে আমার চিনে না, সালাম দিছে। দেশেও তো অনেক মানবিক মানুষ আছে, এমনকি অনেক টাকাওয়ালা মানুষ আছে, টাকা রাখার জায়গা নেই, খরচ করার জায়গা নেই, বিভিন্ন ভাবে নষ্ট করতেছে। আমরা যদি সবাই একটু একটু ওনার পাশে দাঁড়াতে পারি, এমনকি ওনার বর্তমানে একটা জরুরি প্রয়োজন একটা গাড়ি, তাই না? একটা গাড়ি হলে আপনি সুন্দর চলতে পারেন। একটা গাড়ি দেওয়ার কথা ছিল, রোডে দাঁড়িয়ে থাকি, একটা গাড়ি দেওয়ার কথা ছিল, একটা গাড়ি দেওয়ার কথা ছিল সালাউদ্দিন, এখনো সালাউদ্দিন স্যার। তো যদি এই ভিডিওটা সিরিয়ালে ভালো রাখতে বলছে দিব, যদি সম্ভব হয় খুব তাড়াতাড়ি গাড়িটা দিয়ে দিবেন। মানবিক দিক থেকে, কোনো রাজনৈতিক দিক থেকে না, ওনার পাশে আমরা সবাই দাঁড়াবো যতটুকু সম্ভব, যেভাবে পারি, যেখান থেকে পারি। ওনার সবচেয়ে প্রয়োজন একটা গাড়ি, এখন গাড়িটা দিতে পারলে ওনার চলাফেরাটা একটু সহজ হতো, কারণ এটা দিয়ে চলাফেরা অনেক কষ্টকর। আর যদি আর্থিকভাবে আমরা কেউ পাশে দাঁড়াতে পারি, যে একটা দোকান যদি ভালো করে দিতে পারে, দোকানটা যেইভাবে চলতেছে যদি একটু ক্যাশ হয় আর একটু মাল তুলতে পারবে এখান থেকে, মাল সব মানুষের টাকা, এটা মানুষের টাকা ধার দেনা করে, যাক মানুষের যতটুকু পারতেছে হেল্প করতেছে। আর অনেক হৃদয়বান ব্যক্তি আছেন, অনেক প্রবাসী আছেন, আমি একজন প্রবাসী, তাদের কাছে মিনতি করব, আপনারা এই যে একজন ব্যক্তি ওনার পাশে দাঁড়াবেন, আপনারা ইহকাল পরকাল 2 কালে কিছু পাবেন। আর আমি আমার ব্যক্তিগত নাম্বার ডেসক্রিপশন দিয়ে রাখবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আপনারা যদি কেউ দিতে চান, ব্যাংকের মাধ্যমে হয়, বিকাশের মাধ্যমে হোক, সেটা দিয়ে আপনারা স্ক্রিনশট দেবেন আমার সাথে, মানে গিভ এন্ড টেক, মানে আপনি দিবেন আমি দেবো, সম্পূর্ণ প্রমাণের মাধ্যমে, প্রমাণস্বরূপ ভিডিওর মাধ্যমে ওনার সামনে আমি দাঁড়াবো, যে টাকা দিবেন আমার ওনার সাথে মানে প্রমাণ করে দিয়ে দেবো, যাতে এখানে কোনো ফল্ট না থাকে। কারণ অনেকে দেখা গেছে এই মানবিক কিছু ভিডিও দিয়া লক্ষ লক্ষ টাকা দিয়ে নিজের ফ্ল্যাট বাড়ি করতেছে, এরকম যেন না হয়, কোনো দুর্নীতি যেন না হয়। আপনারা যে টাকা দেবেন সে টাকা, যত টাকা দিবেন স্ক্রিনশট দেবেন, সেটা স্লিপ দিয়ে, স্লিপে কত টাকা আছে ওনাকে জিজ্ঞাসা করবো, ওনার পড়াশোনা করছে মোটামুটি ভালো, ওনা বলবে সেই টাকাটা আমি দিচ্ছি কিনা ওনাদেরকে, আপনারা সেটা প্রমাণ নেবেন। হোয়াটসঅ্যাপে কল করবে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ব্যাংক এবং বিকাশ যেখান থেকে টাকা দিতে চান আপনি দিতে পারবেন। তো আশা করি আপনারা ওনার পাশে দাঁড়াবেন, এই আশাটাই আমি ব্যক্ত করছি। আর আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি একটু বলতে পারেন। বলবো কি, আমার বলছে আমার সম্বন্ধে ফোন দেওয়া যে একটা হুইল চেয়ার দেবো, তুমি বাড়তে পারো যাও, গেছি পরে সালাউদ্দিন স্যার কইতাছে, আপনি তো যে রোগী, আপনি হুইল চেয়ার দিয়ে কি করেন, আমরা যদি 5 সিটের গাড়ি দিতে পারতাম, আমরা চলতে পারতাম, নতুন গাড়ি কেমন জানি একটা গাড়ি, হুইল চেয়ার দিয়ে আপনি কি করবেন, আপনার কামার রোজগার কি আছে, আমি আমার দোকান আছে, কোনো মাল নাই, এটা ঈদের আগের কথা, রোজার ঈদের আগের কথা। পরে কইতাছে হুইল চেয়ার তো আমরা যে কোনো মুহূর্তে দিতে পারি, তবে হুইল চেয়ার না হয়ে যদি আপনার একটা 5 না 3 সিটের কি একটা গাড়ি নাকি আছে, এটা আপনি বেচতে পারবেন না, ভাড়া দেখালেও 200-400 টাকা হয়তো আপনার ইনকাম সোর্স হতে পারে,
যদি আমরা এই সহযোগিতা করতে পারি, আমি এটা যদি করতে পারেন স্যার তাহলে আমার জন্য অনেক ভালো। পরে যেমন ওটার কাগজপত্র নিয়ে রাখছে, আসলেও আমি অনেক লোক লাগাইছি, আসে নাই, কয় এটা কি একটা এনজিও থেকে নাকি দেয় কি একটা সংস্থা, কয় আসলে পরে সালাউদ্দিন স্যার বলছে যে আপনারটা সবার আগে দিব। আপনি চিন্তা করেন না, তারা অন্যজনের কাছ থেকে নিয়ে পরে দিব।